প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা কথা বলছি সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের সঙ্গে। বিরতির আগে আমরা কথা বলেছি ভারতের বর্তমান প্রেক্ষাপট নিয়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের রাজনীতি আমাদের খুব কাছাকাছি বলে বাংলাদেশের মানুষের বিশেষ আগ্রহ আছে। কাজে আপনাকে ধন্যবাদ যে একদম খুব সরল কথায় এই যে পশ্চিমবঙ্গের রাজনীতির বর্তমান দ্বন্দ্বটা তুলে ধরার জন্য। আমরা এই পর্যায়ে একটুখানি বৈশ্বিক প্রেক্ষাপটে, আমার হাতে একটি কাগজ আছে, আজকে সকালে ঢাকার ডেইলি স্টার পত্রিকায় লেখাটি ছাপা হয়েছে। এটি লিখেছেন ভারতের একজন সাংবাদিক প্রফুল বিদওয়াই, আপনি নিশ্চয়ই তার নাম শুনে থাকবেন। তার আর্টিকেলটির হেডিং হচ্ছে ডাজ সোশ্যালিজম হ্যাভ এ ফিউচার? সমাজতন্ত্রের কি কোনো ভবিষ্যৎ আছে? আপনাকে জিজ্ঞেস করি, সমাজতন্ত্র, আপনি সেই আপনার স্কুল জীবন থেকে এই রাজনীতি ধারণ করেছেন, অসংখ্য তরুণদেরকে স্বপ্ন দেখিয়েছেন, অসংখ্য তরুণরা আপনাদের কথা এই স্বপ্ন নিয়ে এখনো রাজপথে আছে। আমি প্রশ্নের উত্তর জানতে চাই, ডাজ সোশ্যালিজম হ্যাভ এ ফিউচার? আমি অবশ্যই বিশ্বাস করি ভবিষ্যৎ সমাজতন্ত্রেরই ভবিষ্যৎ। হোল ওয়ার্ল্ড ওয়াইড আজকে ক্যাপিটালিস্ট ইকোনমি, ইম্পেরিয়ালিস্ট ইকোনমি সিঙ্কিং অ্যান্ড সিঙ্কিং, কন্টিনিউয়াস, ওরা বলে কোয়াজি পার্মানেন্ট রিসেশন, মানে মন্দার অর্থনীতি চলছে। আমেরিকার ক্রাইসিস কি? যে সবচেয়ে বেশি আগে ঋণ দিত সে এখন সবচেয়ে বেশি ঋণগ্রস্ত। ইউরোপ অবস্থা তাই, জাপান মন্দা আক্রান্ত, আমেরিকা কোটি কোটি বেকার গৃহহীন লোক। ভারতবর্ষের অবস্থা তো জানেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলেছে 66 কোটি হচ্ছে বেকার। 121 কোটি দেশের মোর দেন হাফ হচ্ছে বেকার। 81% লোক ভারতবর্ষের দৈনিক রোজগার হচ্ছে 20 পয়সা। এই প্রেক্ষাপটটা আছে। আচ্ছা, এইরকম একটা অবস্থায় হয় পুঁজিবাদ আরো ডুবতেই থাকবে, অলরেডি বিক্ষোভ নানা জায়গায় মাথাচাড়া দিচ্ছে, সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছে। কারণ সমাজতন্ত্রের অভ্যন্তরে যে পুঁজিবাদ ছিল, সাংস্কৃতিক ক্ষেত্রে, আদর্শগত ক্ষেত্রে তার বিরুদ্ধে আরো লড়াইয়ের প্রয়োজন ছিল। এটা গ্রেট স্টালিন শেষ জীবনে উপলব্ধি করেছিলেন। 19 কংগ্রেসের রিপোর্টে এটা উল্লেখ আছে। তার 3 মাস বাদেই তিনি মারা যান। যে কোনো আদর্শ জয়লাভ করতে, ধর্মীয় আন্দোলন যদি ধরি, ধর্মীয় অবতারা মনে বলতেন তারা ঐশ্বরিক শক্তিতে বলি যান। প্রত্যেকটি ধর্ম চূড়ান্ত জয়ের আগে কয়েকশো বছর লড়াই করতে হয়েছে, জয় পরাজয়। পুঁজিবাদ আসার আগে রেনেসাঁসকে যদি ধরি, 350 বছর লড়াই হয়েছে পুঁজিবাদ, মানে শিল্পী বিপ্লব সফল হওয়ার ক্ষেত্রে 350 বছর। আর সমাজতন্ত্র লড়ছে দাসপ্রথা, সামন্ততন্ত্র, পুঁজিবাদ, কয়েক হাজার বছরের শোষণমূলক ব্যবস্থা। তার বিরুদ্ধে 80 বছরের ইতিহাস কতটুকু? ফলে সেই অর্থে সমাজতন্ত্র অত্যন্ত শক্তিশালী ভাবে এগোচ্ছিল, কিন্তু অভ্যন্তর যে পুঁজিবাদ শক্তি সঞ্চয় করছিল প্রতি বিপ্লব, এটা ঠিক মতো পরিস্ফুট হয়নি নেতৃত্বের চোখের সামনে টাইমলি। অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, রাজনৈতিক ক্ষেত্রে রাষ্ট্র শক্তিশালী হয়েছে, কিন্তু আদর্শগত ক্ষেত্রে, চিন্তাগত ক্ষেত্রে, ভাবগত ক্ষেত্রে পুঁজিবাদের যে প্রভাবটা ছিল তাকে নির্মূল করা যায়নি। আর বাইরের সাম্রাজ্যবাদের আক্রমণ, ভিতরে এই শক্তি, উভয় মিলেই সমাজতন্ত্রের মধ্যে একটা পুঁজিবাদী ব্যক্তিবাদ, ব্যক্তি স্বার্থ বোধ, তার থেকে ব্যক্তি মালিকানা বোধ সঞ্চিত হচ্ছিল। কারণ ক্রাইসিস ছিল না, প্রাচুর্য এসে গিয়েছিল। ফলে তার মধ্যে কে ব্যক্তি হিসেবে কত পাবো, এই ঝোঁকটাই পরবর্তীকালে সংকটটাকে ডেকে। কিন্তু এখন যদি বৈশ্বিক প্রেক্ষাপটে দেখি, মাত্র 80 বছর আপনার সোভিয়েত ইউনিয়ন কোলাপস করলো, পূর্ব ইউরোপ ক্লাব কোলাপস করলো, এখন যে রাশিয়া আমরা দেখি তারাও এক ধরনের সাম্রাজ্যবাদের সরাসরি চেহারা ধারণ না করলেও এক ধরনের আগ্রাসী চেহারা ধারণ করেছে। এখন আমরা যদি উপমহাদেশের কথা ধরি, আপনি ভারতের চিত্র তুলে ধরলেন, বাংলাদেশেও দারিদ্র্যের কথা যদি আপনি বলেন, নানা জায়গায় আমরা এগোচ্ছি, কিন্তু কোথাও কোথাও সাধারণ মানুষের, হতদরিদ্র মানুষের চেহারাটা খুবই করুণ। তো এই একটা অবস্থায় আমরা কি পুঁজিবাদ আরো ধ্বংস হতে থাকবে, পরে সমাজতন্ত্র আসবে, এই জন্য অপেক্ষা করবো, নাকি যারা সমাজতন্ত্র আনবে তাদের উপস্থিতিটা কোথায়? অবশ্যই সেই জায়গাটা খুব সংকটজনক, আনডাউটেডলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভারতবর্ষে একটা চিত্র আমি বলেছি, ভারতবর্ষ আবার কোটিপতির ক্ষেত্রে পৃথিবীতে 6th প্লেস, বোঝা যায়। হ্যাঁ, 6th প্লেস। ভারতবর্ষ বিদেশি পুঁজি
রপ্তানি করছে, ভারতবর্ষে নিজে একটা সাম্রাজ্যবাদী চরিত্র ধারণ করেছে, উপমহাদেশের উপর তার পূর্ণ কর্তৃত্ব সে স্থাপন করছে। আমেরিকা, ভারতবর্ষ, অস্ট্রেলিয়া এবং ইসরায়েল এর একটা সমঝোতা করে চলছে, এবং আমেরিকা এখন ভারতবর্ষে খুব ঘনিষ্ঠ হচ্ছে। আবার ভারতবর্ষ এই উপমহাদেশে আমেরিকার প্রভাব চায় না, আবার আমেরিকা চায় ভারতবর্ষকে দিয়ে মধ্যপ্রাচ্যে তার প্রভাব রক্ষা করা, আরব ওয়ার্ল্ডে তার প্রভাব রক্ষা করা। অনেকগুলি সমীকরণ কাজ করছে, এইসব জিনিস কাজ করছে। এবং আপনাদের একটু স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ প্রসঙ্গে বলছি, 1971 সালে কমরেড শিবদার ঘোষ বলেছিলেন, দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। যখন একটা ঝোঁক এসেছিল যে আবার আমরা এক হয়ে যাব ভারতবর্ষ এইসব মিলিয়ে, বা দুই বাংলা এক হবে, বলে এটা ঠিক না, এটা নূতন একটা বাঙালি জাতীয়তাবাদ, যার চরিত্র, বৈশিষ্ট্য, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সম্পূর্ণ আলাদা। আর একটা কথা বলেছেন আমরা মিলব যখন বিশ্ব সমবাদী সমাজ একটা হবে তখন, তার আগে নয়। আর বলেছিলেন ভারতীয় সামরিক বাহিনী আসছে, এর মধ্যে ভারতীয় একচেটিয়া পুঁজিবাদীদের স্বার্থ কাজ করছে ভারতবর্ষের মধ্যে তার প্রভাব আধিপত্য বিস্তার করার জন্য। আর যে কথাটা আপনি বলছেন, এ কথা ঠিক, বিশ্বের কমিউনিস্ট মুভমেন্ট এখন দুর্বল। আবার এই সংকট থেকে একটা ক্রাই, যেমন অকুপাই ওয়াল স্ট্রিট, বিশ্বায়ন ধ্বংস হোক, পুঁজিবাদ ধ্বংস হোক, সম্ভাবনা তৈরি, ইউরোপে স্ট্রাইকের পর স্ট্রাইক চলছে। কিন্তু আমরা যদি ভারতীয় উপমহাদেশের কথা ধরি, ধরেন বাইরের মানে সোভিয়েত ইউনিয়ন কলাপস করলো বা চীনের ভিন্ন চরিত্র আমরা দেখলাম, তারপরেও তো ধরেন পশ্চিমবঙ্গ, কেরালা, ত্রিপুরা এই জায়গাগুলিতে বাম একটা অবস্থান ছিল, সেটিও তো ধসে পড়লো। আপনি কি দেখেন যে এদেরকে আবার ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা কি দেখেন? এরা যে পথে চলছে, সিপিএম সিপিআই সে পথে ঘুরে দাঁড়াবে এই কথা আমি মনেই করি না। তাহলে দেখুন 34 বছর গভর্নমেন্ট চালানোর পর যে আউট অফ দি পাওয়ার হলো, সিপিএম এখন তার কর্মীদের নিয়ে একটা মিটিং মিছিল করতে পারছে না, এত প্রিভিলেজ শিকার হয়ে গেছে, আদর্শের দিক থেকে কমপ্লিটলি ব্যাংক্রাপ্টস। আমার সাথে যখন বিমান বোসের কারাটের সাথে কথা হওয়ার আগে বিমান বোসের একটা টক হয়েছিল, আমি তখন তাকে দুটি কথা বলেছিলাম যে আমি অন্য দল, একটা হচ্ছে আপনারা যা ভুল করেছেন পাবলিকলি আপনারা অ্যাডমিট করুন, সেকেন্ডলি বলেছি আপনাদের দাঁড়াতে হলে 64-65 এই পিরিয়ডে যেতে হবে, উইদাউট মিলিটারি স্ট্রাগল আপনারা দাঁড়াতে পারবেন না। আপনারা করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ইন্ডিয়াতে প্রেজেন্টলি কিন্তু আন্দোলন করছে, ওয়ার্কিং ক্লাস ওয়ার্কার্স আন্দোলন করছে, মেয়েরা আন্দোলন করছে, ছাত্র যুবকরা আন্দোলন করছে, পৃথিবীতে যেমন করছে ইন্ডিয়াতে হচ্ছে। কোথাও আমরা নেতৃত্ব দিচ্ছি, আবার আমরা নেতৃত্ব দেওয়ার জায়গা নাই, স্বতঃস্ফূর্ত আউটবাস্ট হচ্ছে। ইটস এ ফেনোমেনন ওয়ার্ল্ড ওভার। অবজেক্টিভলি পিপল চেঞ্জ চাইছে, রিভল্টিং, সাবজেক্টিভলি নেতৃত্ব নাই। তো সেই জায়গাটাই আমি বলছি যে সাবজেক্টিভলি নেতৃত্বের যে অভাব, কিন্তু অবজেক্টিভলি মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি। এই জায়গাটাতে যদি আমি বাংলাদেশের কথাই ধরি, ভারতের কথাই ধরি, এইখানে ধরেন এই যে সাবজেক্টিভলি যারা সমাজ পরিবর্তনে নেতৃত্ব দিবে তারা নাই, কিন্তু উল্টো দিক থেকে একদিকে সাম্রাজ্যবাদের চেহারা আরো আগ্রাসী হচ্ছে, বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছে, আমাদের উপমহাদেশের সাবজেক্টিভ আন্দোলনের নেতৃত্ব দুর্বল, কিন্তু উল্টো দিকে আপনি দেখবেন যে ধর্মীয় উগ্রপন্থার জন্ম নিচ্ছে। বাংলাদেশে মুসলিম ধর্মীয় পন্থা, মিয়ানমারে বৌদ্ধ ধর্মীয় পন্থা, ভারতে কোথাও কোথাও হিন্দু ধর্মীয় পন্থা, এই যে যার ফলে আরেকটা নতুন শক্তি কিন্তু আসছে, এটিকে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে না? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। প্রথমত এটাকে এনকারেজ করেছে সাম্রাজ্যবাদীরা একসময় কমিউনিজমকে ফাইট করার জন্য, ধর্মান্ধতা, ধর্মীয় গোড়ামি, গণতান্ত্রিক আন্দোলন, অ্যান্টি ইম্পেরিয়াল স্ট্রাগলকে উইকেন্ড করার জন্য। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিস্ট মুভমেন্ট দুর্বল হওয়ার ফলে এবং ডেমোক্রেটিক চিন্তা ভাবনা দুর্বল হওয়ার ফলে এটা আরো শক্তিশালী হতে পারছে। এটাও লেফট মুভমেন্টের সামনে, ডেমোক্রেটিক মুভমেন্টের সামনে এবং ডেফিনেটলি কমিউনিস্ট মুভমেন্টের সামনে একটা সিরিয়াস প্রবলেম। এটাকে ফাইট করার ক্ষমতা মার্ক্সবাদ রাখে, যদি ঠিক মতো মার্ক্সবাদকে প্রয়োগ করা হয়, মার্ক্সবাদের সঠিক উপলব্ধির ভিত্তিতে। আমরা যেমন ইন্ডিয়াতে করছি, আমরা বিজেপির বিরুদ্ধে
প্রবল আদর্শগত সংগ্রাম চালাচ্ছে। আপনার অভিজ্ঞতা থেকে যদি আমি বাংলাদেশের কোন দল সম্পর্কে আমি বলছি না, কিন্তু আপনি একজন খুব পুরনো মার্ক্সবাদী হিসেবে বা সমাজতাত্ত্বিক হিসেবে যদি জিজ্ঞাসা করি, আপনি দেখেন বাংলাদেশে যদি আমরা 43 বছরের স্বাধীনতার 71-এর আগের কথা যদি বাদও দিই, এই 43 বছরে একদিকে কমিউনিস্ট আন্দোলন দুর্বল হয়ে গেল, কিন্তু ওদিক থেকে ধর্মপন্থী ধর্মীয় উগ্রবাদী যারা, তারা কিন্তু শুধুমাত্র যে আদর্শিক দিক থেকে দৃশ্যমান হলো তা না, তারা সংসদে জায়গা করে নিল, তারা স্থানীয় সরকারগুলি দখল করে নিল, অন্য জাতীয়তাবাদী শক্তির সঙ্গে বিলীন হয়ে বা ঐক্যবদ্ধ হয়ে তারা শক্তিশালী ধারণ করলো। আর এইদিকে আমাদের বাম, চীনপন্থী বাম যাদেরকে আমরা বলি, তারা আরেকটি জাতীয়তাবাদী ধারা বিলীন হয়ে গেলেন। অর্থাৎ বামরা যে নিজেদের একটা চরিত্র নিয়ে এই যে সামাজিক শক্তি হিসেবে দাঁড়ানো, সেটি হচ্ছে না। যার ফলে বাংলাদেশে এখন বলা হয় যে বাংলাদেশে বাম আন্দোলন এটা হচ্ছে এক ধরনের সেমিনারমুখী, ক্লাবমুখী, তাত্ত্বিক আলোচনা হবে, তাত্ত্বিক কথাবার্তা বলবে, কিন্তু তারা পার্লামেন্টে যেতে পারবে না, তারা রাজপথে আন্দোলন করতে পারবে না, তারা কখনো বড় দলগুলির সাথে বিলীন হয়ে যাবে, আবার কখনো চুপচাপ থাকবে। এইরকম একটা চেহারার জায়গায় আমরা বাংলাদেশে এসে দাঁড়িয়েছি। আপনি কি কোনো মন্তব্য করবেন? বাংলাদেশ সম্পর্কে তো আমার বলা সমীচীন না, আর আমি সবটা জানিও না। এখানে মার্ক্সবাদের সঠিক চর্চা হওয়া দরকার, যেটাকে আমরা মনে করি মার্ক্স, এঙ্গেলস, লেনিন, স্টালিন, মাও সেতুংয়ের ধারাবাহিকতা সিদ্ধার্থ ঘোষের চিন্তাধারা এসছে। এর চর্চা হওয়া দরকার একদিকে মার্ক্সবাদী আন্দোলনকে, আর লেফট মুভমেন্টকে যেমন আদর্শগত চর্চা করতে হবে, মার্ক্সবাদী আন্দোলনকে আদর্শগত চর্চা করতে হবে। অ্যাট দি সেম টাইম যতটুকু শক্তি আছে, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ছাত্র যুব আন্দোলন গড়ে তোলা, মিলিটেন্ট স্ট্রাগল, একদিকে স্ট্রাগল, তার সাথে আদর্শ প্রচার, আর একটা উন্নত নীতি নৈতিকতার সন্ধানটা দিতে হবে। এটার উপর আমাদের পার্টি অল থ্রু ইন্ডিয়াতে জোর দিয়ে আসছে যে মার্ক্সবাদ একটা উন্নত নীতি নৈতিকতা নিয়ে থাকবে, যেটা ধর্মীয় মূল্যবোধের থেকে, বুর্জোয়া মূল্যবোধের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। কমরেড সিদ্ধার্থের একটা উক্তি আছে, বিপ্লবী রাজনীতির প্রাণ, উন্নত সংস্কৃতির মান। ফলে যেখানে এই ক্যারেক্টার আসবে, মানুষ দেখবে রিয়েলি একটা মুভমেন্টকে ভিত্তি করে গড়ে উঠছে, যেটা আপনার ধর্মীয় চরিত্রের থেকে বা মানবতাবাদী, বুর্জোয়া মানবতাবাদী চরিত্রের থেকে উন্নততর। একটা দিক আদর্শগত সংগ্রাম, আর একদিকে তীব্র শ্রেণী সংগ্রাম, গণ আন্দোলন, এগুলি গড়ে তোলার দ্বারাই কিন্তু একমাত্র এই সমস্যাকে মোকাবেলা করা যায়। আরেকটা বিতর্ক হচ্ছে এই লেখাটার মধ্যে আছে যে আমরা, আপনি যেভাবে বলছেন যে কমরেড শিবদাস ঘোষের যে তত্ত্ব, তারপর মার্কস, এঙ্গেলস, লেনিন, স্টালিন, তাদের তত্ত্বকে ধারণ করে সমাজতান্ত্রিক বিপ্লবে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আরেকটি সমালোচনা এখন হচ্ছে যারা একটু লিবারেল ডেমোক্রেট, তারা বলছে যে ওই ধারাগুলি একটু পুরনো, আমাদেরকে ভাবতে হবে নতুন ধারায়। তারা উদাহরণ হিসেবে টানেন ল্যাটিন আমেরিকার কথা। যেমন এই লেখা থেকে যদি আমরা বলি যে তারা বলছেন যে এই যে ক্যাপিটালিজম, সেই ক্যাপিটালিজম টিকে থাকবে না, তাহলে আমরা একটা সমাজতান্ত্রিক বা লিবারেল ধারায় যেতে চাই। সেখানে তারা বলছে বাট টু বি ভায়াবল সোশ্যালিজম মাস্ট বি রোবাস্টলি ডেমোক্রেটিক, ইন্টারন্যাশনালিস্ট, পার্টিসিপেটরি, নট লিমিটেড টু সেন্ট্রালাইজড প্ল্যানিং অ্যান্ড অ্যামেনেবল টু পপুলার কন্ট্রোল। এইরকম একটা চরিত্রের সমাজতন্ত্র তারা দেখতে চায়। কোনো সমাজতন্ত্রই না, এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই। এটা ক্যাপিটালিজমে একটা সোশ্যালিস্ট মডেলের মাধ্যমে আর কি, সোশ্যালিস্ট চাঁদের উপরে ক্যাপিটালিজম। ইট ইজ নট সোশ্যালিজম। আমি জানি যে আপনি মার্ক্সবাদ তো বিজ্ঞান, বিজ্ঞানের উপর দাঁড়াতে হবে। তো আমি জানি যে বাংলাদেশেও ভারতবর্ষের মতো অনেক তরুণ এখনো সমাজতন্ত্রের স্বপ্ন দেখেন, উন্নত সংস্কৃতির স্বপ্ন দেখেন, উন্নত দেশের স্বপ্ন দেখেন, এবং এই সাম্রাজ্যবাদের ঘৃণ্য চেহারা তাদের সামনে উপস্থিত। কিন্তু তারপরেও যখন একটা পরিচ্ছন্ন সমাজতান্ত্রিক ধারা রাজনীতির অনুপস্থিতি তাদেরকে হতাশ করে ফেলে। আমি অনুষ্ঠানের শেষ প্রশ্ন করতে চাই যে এই হতাশা যে আমাদেরকে, নতুন প্রজন্মকে, আপনারা তো আপনাদের গোটা জীবন দিয়েছেন এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য, কিন্তু যে প্রজন্মের হাতে আপনারা আপনাদের এই নতুন পতাকাটি তুলে দিয়ে যান, তারা তো হতাশায় পড়ে যাচ্ছে। তাদের এই হতাশা থেকে উজ্জীবনের পথটি কি, এরকম একটা কোনো বাণী যদি তাদের উদ্দেশ্যে দেন, তাই সেটি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমি তো মনে করি যে আজকে গোটা বিশ্বে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ মৃত্যুসজ্জা শায়িত, অর্থনৈতিক সংকট তো রয়েছে ব্যাপক, মানে ক্ষুধার্ত মানুষ গোটা পৃথিবীতে প্রায় 50% এরকম একটা অবস্থা। এইভাবে চলতে পারে না। আর তার চেয়ে ভয়ঙ্কর সংকট হচ্ছে
পুঁজিবাদ মনুষ্যত্বকে হত্যা করছে। এই যে মানে ধর্ষণ, গণধর্ষণ চলছে, 6 মাসের শিশুকে পর্যন্ত ধর্ষণ করছে, 70 বছরের বৃদ্ধা নারীকে পর্যন্ত ধর্ষণ করছে, পৃথিবীব্যাপী এই জিনিস চলছে, ভারতবর্ষ তো ব্যাপক চলছে। এরা কি মানুষ? মনুষ্যত্বহীন, মনুষ্যদেহী মানুষ। কোন ন্যায় নীতি মূল্যবোধ আজকে পৃথিবীতে কাজ করছে না বুর্জোয়া জগতে। এরকম একটা অবস্থা। পারিবারিক জীবন ভেঙে যাচ্ছে, বৃদ্ধ বাবা মার দায়িত্ব নিচ্ছে না, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তি থাকছে না, চূড়ান্ত ব্যক্তিকেন্দ্রতা, স্বার্থপরতা, লোভ, লালসা, আর যেমন করে হোক ভোগ করো, এই যে মনোভাব, যেমন করে হোক লাভ করতে হবে, যেমন করে হোক মুনাফা করতে হবে, শ্রমিককে শোষণ করে সর্বশান্ত করে, তেমনি এই ব্যক্তিকেন্দ্রিক মূল্যবোধহীন যে মানসিকতা পুঁজিবাদ জন্ম দিয়েছে, এভাবে পৃথিবী চলতে পারে না। এবং ফলে মানুষকে বাঁচতে হবে, নূতন জীবনে পদার্পণ করতে হবে, এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবং সোভিয়েত চীনের বিপ্লব থেকেও শিক্ষা নিয়ে, আবার সমাজতন্ত্রের সংকট কেন হলো তার থেকে শিক্ষা নিয়ে, আবার মার্কস লেনিনবাদ সিদ্ধার্থের চিন্তাধারাকে হাতিয়ার করে বিশ্ব বিপ্লবের দিকে আমাদের এগোতে হবে। প্রথম দেশে দেশে, তারপর বিশ্ব বিপ্লবের দিকে এগোতে হবে। ধন্যবাদ প্রভাস ঘোষ। প্রিয় দর্শক, আমরা শ্রদ্ধেয় প্রভাস ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্য সহ ব্যাখ্যাত, তো আমার নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, কিন্তু তিনি যেটা বলেছেন যে মনুষ্যত্ববিহীন, মনুষ্যদেহী যে সমাজ, সেই সমাজ টিকে থাকতে পারে না। আজকের তরুণদের মধ্যে হতাশা আছে, কিন্তু উন্নততর সংস্কৃতি ছাড়া একটা মানুষের জীবন বা জাতির জীবন গড়ে উঠতে পারে না। তার যেই বাণীটি, এই বাণীটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি। তার জীবদ্দশায় না হোক, আমাদের জীবদ্দশায় না হোক, পৃথিবীব্যাপী এই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে, সুস্থ সংস্কৃতির ধারায় পৃথিবী একদিন আলোকিত হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করি।